পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের ৭ নম্বর অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়টি আমরা আজ শুরু করছি। কোনো রকম সময় নষ্ট না করে প্রথমে দেখে নেওয়া যাক আজকের অধ্যায়ের সম্পূর্ণ রোডম্যাপ। হ্যাঁ, তো আজকের এই আলোচনার রোডম্যাপটা আমরা মূলত ৪টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকছে তেজস্ক্রিয়তা আবিষ্কারের ওই ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর পেছনের মূল ধারণাটা। দ্বিতীয় ভাগে আমরা আলফা, বিটা আর গামা রশ্মির প্রকৃতি নিয়ে জানব আর তাদের ধর্মগুলো তুলনা করব। আচ্ছা, আর তৃতীয় ভাগে থাকছে ওই বিকিরণের ফলে একটা নিউক্লিয়াসের ঠিক কি পরিবর্তন হয় তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, তাই তো? একদম ঠিক। আর এর সাথেই খুব গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক উদাহরণ আমরা সলভ করব। আর সবশেষে চতুর্থ ভাগে আমরা আলোচনা করব মানব কল্যাণে এই তেজস্ক্রিয়তার চমকপ্রদ সব ব্যবহার নিয়ে। বাহ, দারুণ ব্যাপার। তো ফ্রি নোটসে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই বিজ্ঞানের জগতে বড় আবিষ্কারের পেছনে মাঝে মাঝেই অদ্ভুত সব কাকতালীয় ঘটনা থাকে, বুঝলে তো? এই যেমন ধরো ১৮৯৬ সালের কথা। ফরাসি বিজ্ঞানী অঁরি বেকারেল তখন এক্স রশ্মি নিয়ে গবেষণা করছিলেন। ও, এক্সপ্রোসি নিয়ে। হ্যাঁ, তো ওনার ল্যাবরেটরিতে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট নামের একটা যৌগ ছিল। একদিন উনি একটা কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটের ওপর ওই ইউরেনিয়ামের যৌগটা রেখেছিলেন। আকাশ মেঘলা থাকায় উনি ওই প্লেট আর যৌগটা একটা অন্ধকার ড্রয়ারের ভেতর রেখে দেন। কিন্তু এটা তো খুব সাধারণ একটা ঘটনা। একটা অন্ধকার ড্রয়ারের ভেতর আবার কালো কাগজে মোড়া প্লেট, তার মানে তো সেখানে বাইরের কোনো আলো পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। ঠিক তাই। কিন্তু কয়েকদিন পর যখন উনি ওই ফটোগ্রাফিক প্লেটটা বের করে ডেভেলপ করলেন, উনি রীতিমতো চমকে উঠলেন। উনি দেখলেন প্লেটটা কালো হয়ে গেছে। ও আচ্ছা, মানে আলো ছাড়াই? একদম। অর্থাৎ অন্ধকারে থাকা অবস্থাতেও ওই ইউরেনিয়ামের যৌগ থেকে এমন কোনো এক অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়েছে, যা ওই কালো কাগজের আবরণ ভেদ করে ফটোগ্রাফিক প্লেটের উপর প্রভাব ফেলেছে। বাহ! এই যে সম্পূর্ণ অপ্রত্যাশিত আর স্বতঃস্ফূর্ত বিকিরণ, এটাই হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির প্রথম আবিষ্কার। আর যে সমস্ত মৌলের এই ধর্ম আছে তাদের তেজস্ক্রিয় মৌল বলা হয়। ধরো রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, এগুলো হলো চমৎকার কিছু উদাহরণ। সাধারণত দেখা যায় যেসব মৌলের ভর সংখ্যা ২১০ বা তার বেশি, তাদের মধ্যেই এই ধর্ম প্রবলভাবে প্রকাশ পায়। আচ্ছা, এখানে একটা বিষয় নিয়ে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হচ্ছে। ভাবো তো, একটা মৌলকে গরম করলে বা তার সাথে অন্য কিছুর রাসায়নিক বিক্রিয়া ঘটালে তো বিক্রিয়ার গতি বদলে যায়। কিন্তু একটা তেজস্ক্রিয় মৌলকে যদি প্রচণ্ড গরম করা হয় বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাহলেও কি তার তেজস্ক্রিয়তা বদলায় না? এটা কি জাদুর মতো নয়? এটা একটা দারুণ প্রশ্ন করেছ। আর এখানে আসল বিজ্ঞানটা লুকিয়ে আছে। আসলে যে কোনো সাধারণ রাসায়নিক বিক্রিয়া ঘটে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর আদান-প্রদান বা ভাগাভাগির মাধ্যমে। কিন্তু তেজস্ক্রিয়তা হল সম্পূর্ণভাবে একটা নিউক্লিয়াসজনিত ঘটনা। নিউক্লিয়াসজনিত ঘটনা মানে ওই পরমাণুর একদম ভেতরের ব্যাপার? ঠিক ধরেছ। ঘটনাটা ঘটে পরমাণুর একদম গভীরে, নিউক্লিয়াসের ভেতরে। এর সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তাই তুমি বাইরে থেকে তাপ, চাপ, আলো প্রয়োগ করো বা অন্য কোনো রাসায়নিক পরিবর্তনই ঘটাও না কেন, নিউক্লিয়াসের ভেতরের এই স্বতঃস্ফূর্ত ভাঙনকে কোনোভাবেই থামানো বা প্রভাবিত করা যায় না। তার মানে পুরোটাই নিউক্লিয়াসের ভেতরে খালা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সব নিউক্লিয়াস তো আর ভেঙে পড়ে না। তাহলে কিছু নির্দিষ্ট মৌলের নিউক্লিয়াস হঠাৎ করে এত অস্থিতিশীল হয়ে পড়ে কেন? এর কারণটা বুঝতে হলে নিউক্লিয়াসের ভেতরের শক্তির লড়াইটা একটু বুঝতে হবে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর প্রোটনের মধ্যে প্রবল স্থির তড়িৎ বিকর্ষণ বল কাজ করে, কারণ দুজনেই তো ধনাত্মক আধানযুক্ত। হ্যাঁ, পজিটিভ চার্জ। আবার অন্যদিকে নিউক্লিয় বলের প্রভাবে নিউট্রন আর প্রোটনগুলো একে অপরের সাথে তীব্রভাবে আবদ্ধ থাকতে চায়। গবেষণায় দেখা গেছে যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত ১.৫-এর চেয়ে বেশি হয়ে যায়, সেই নিউক্লিয়াসগুলো আর স্থিতিশীল থাকতে পারে না। মানে ওই শক্তির ভারসাম্যটা নষ্ট হয়। একদম। ওই অস্থিতিশীল নিউক্লিয়াসই তখন স্থায়িত্ব পাওয়ার আশায় ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে।
আর এই বিকিরণের ফলে যে মূল পরমাণুর বিঘটন হয় তাকে বলে জনক পরমাণু বা পেরেন্ট নিউক্লিয়াস। বিকিরণের পর যে সম্পূর্ণ নতুন মৌলের পরমাণু তৈরি হয় তাকে বলা হয় দুহিতা পরমাণু বা ডটার নিউক্লিয়াস। বাহ, এই বিষয়টা থেকে আরেকটা চমৎকার সিদ্ধান্তে আসা যায়। তার মানে তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের সামগ্রিক বৈশিষ্ট্য নয়, বরং এটা একটা মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। ঠিক বলেছ। যেমন কার্বনের কথা যদি ধরা হয়, কার্বন 12 আইসোটোপটা তো সম্পূর্ণ স্থির, কারণ তার নিউট্রন ও প্রোটন অনুপাত নিরাপদ সীমার মধ্যে। অথচ কার্বন 14 আইসোটোপটি কিন্তু তেজস্ক্রিয়। একদম সঠিক বিশ্লেষণ। আর তেজস্ক্রিয়তার আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই রশ্মিগুলো গ্যাসকে আয়নিত করতে পারে। আচ্ছা, তাহলে সামনের দিকে এগোনোর আগে এতক্ষণ যে আলোচনা হলো সেটা একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম 1896 সালে ফরাসি বিজ্ঞানী অরি বেকারেল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। 210 বা তার বেশি ভর সংখ্যা বিশিষ্ট মৌল থেকে স্বতঃস্ফূর্ত অদৃশ্য বিকিরণ হয়। হ্যাঁ, এটি একটি সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, তাই বাইরের তাপ, চাপ বা রাসায়নিক পরিবর্তনে এর কোনো পরিবর্তন হয় না। নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5-এর বেশি হলে নিউক্লিয়াস অস্থিরশীল হয় এবং ভেঙে জনক থেকে দুহিতা পরমাণু তৈরি করে। উদাহরণস্বরূপ কার্বন 12 স্থির হলেও কার্বন 14 তেজস্ক্রিয়। চমৎকার বলেছ। এবার এই অংশ থেকে 3টি প্রশ্ন রাখা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, কে কত সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? 2, নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত হলে মৌলটি তেজস্ক্রিয় হয়? আর 3, রাসায়নিক পরিবর্তনে কি তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয়? উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করো। এই যে অস্থিরশীল নিউক্লিয়াস থেকে অদৃশ্য রশ্মিগুলো বেরিয়ে আসছে আর ফটোগ্রাফিক প্লেট কালো করে দিচ্ছে, এগুলো আসলে কি? বিজ্ঞানীরা কি কেবল এগুলোকে জাদুর রশ্মি ভেবেই ছেড়ে দিয়েছিলেন, নাকি এর স্বরূপ সন্ধানের কোনো চেষ্টা হয়েছিল? অবশ্যই চেষ্টা হয়েছিল। 1902 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, মাদাম কুরি এবং পিয়ের কুরি একটা বিখ্যাত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। তারা একটা সীসার ব্লকের মধ্যে রাখা তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মির দুই পাশে শক্তিশালী তড়িৎক্ষেত্র প্রয়োগ করেন। তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। কিরকম দৃশ্য? বিকিরণের একটা অংশ ঋণাত্মক পাতের দিকে বেঁকে যায়। যেহেতু বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তাই বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা হল ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, আর এর নাম দেওয়া হল আলফা রশ্মি। আচ্ছা। আরেকটা অংশ ধনাত্মক পাতের দিকে প্রবলভাবে বেঁকে যায়, মানে এটা হল ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। এর নাম দেওয়া হল বিটা রশ্মি। আর বিকিরণের একটা অংশ কোনো দিকেই না বেঁকে সম্পূর্ণ সোজা পথে বেরিয়ে যায়, অর্থাৎ এর কোনো আধান নেই। এটি হল নিস্তড়িত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যাকে বলা হয় গামা রশ্মি। এই গামা রশ্মি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই 3টি রশ্মির চরিত্র বা ধর্মগুলোকে যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। একদম। প্রথমেই আসি আধান বা চার্জের কথায়। আলফা কণার আধান ধনাত্মক, এর মান হল +3.2 × 10⁻⁻⁻19 কুলম্ব। অন্যদিকে বিটা কণার আধান ঋণাত্মক, এর মান ঠিক একটা ইলেকট্রনের আধানের সমান, মানে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর গামা রশ্মি তো সম্পূর্ণ নিস্তড়িত। আর ভরের দিক থেকে? ভরের দিক থেকে দেখলে আলফা কণা বেশ ভারী। এর ভর একটি প্রোটনের ভরের প্রায় 4 গুণ, অর্থাৎ 4 × 1.6725 × 10⁻⁻27 কিলোগ্রাম। বিটা কণার ভর তার তুলনায় অত্যন্ত নগণ্য, মাত্র 9.1 × 10⁻⁻31 কিলোগ্রাম। আর গামা রশ্মির তো কোনো ভরই নেই, এটি কেবলই বিশুদ্ধ শক্তির তরঙ্গ। দাঁড়াও, এই ভর আর আধানের তুলনামূলক পরিসংখ্যানটা শুনে মাথার মধ্যে একটা চমৎকার দৃশ্য ফুটে উঠছে। একটা দারুণ অ্যানালজি বা তুলনা ভাবা যেতে পারে। হ্যাঁ, বলো। আলফা কণা যেহেতু খুব ভারী আর আকারে বড়, এটা অনেকটা একটা বিশাল ডাম্পার ট্রাকের মতো। একটা বিশাল ট্রাক যখন রাস্তা দিয়ে যায়, তখন চারপাশের অনেক কিছুর সাথে তার ধাক্কা লাগে। ঠিক তেমনি আলফা কণা যখন কোনো গ্যাসের মধ্য দিয়ে যায়, তখন সেই গ্যাসের অণুগুলোর সাথে প্রচুর ধাক্কা খায়। এই ধাক্কা লাগাটাই হলো গ্যাসকে আয়নিত করা। একদম ঠিক।
অর্থাৎ আলফার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু এত বেশি ধাক্কা খাওয়ার ফলে সে তো বেশি দূর এগোতেই পারবে না। তাই এর ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার খুব কম। অন্যদিকে গামা রশ্মি হলো একটা রেসিং স্পোর্টস বাইকের মতো, কোনো ভর নেই, আকারে একদম শূন্য। তাই সে সোজা সবার মাঝখান দিয়ে প্রচণ্ড বেগে বেরিয়ে যায়, কারো সাথে তেমন ধাক্কা লাগে না। তাই এর আয়নন ক্ষমতা খুব কম, কিন্তু ভেদন ক্ষমতা মারাত্মক। আর বিটা রশ্মি হল মাঝারি ধরনের একটা গাড়ির মতো, যার বৈশিষ্ট্য আলফা আর গামার ঠিক মাঝামাঝি। এই তুলনাটা কি ঠিক? অসাধারণ একটা তুলনা, একদম নিখুঁত। এই ধারণাটিকে যদি বিজ্ঞানভিত্তিক তথ্যের সাথে মিলিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় ১০০ গুণ বেশি, আর গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফার তুলনায় ১০,০০০ গুণ বেশি। বাপরে, 10,000 গুণ! হ্যাঁ, আবার উল্টো দিকে আয়নন ক্ষমতার দিক থেকে গামা রশ্মির তুলনায় বিটা রশ্মির আয়নন ক্ষমতা ১০০ গুণ বেশি এবং গামা রশ্মির তুলনায় আলফা রশ্মির আয়নন ক্ষমতা ১০,০০০ গুণ বেশি। এই তুলনামূলক ছকটা যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আবার একটু পিছন ফিরে এই দ্বিতীয় অংশের সারাংশটা মিলিয়ে নেওয়া যাক। রাদারফোর্ড ও কুরির পরীক্ষায় তড়িৎক্ষেত্র প্রয়োগ করে আমরা ৩ ধরনের রশ্মির অস্তিত্ব পেলাম। আলফা হল ধনাত্মক এবং সবচেয়ে ভারী কণা, এর আয়নন ক্ষমতা সর্বাধিক কিন্তু ভেদন ক্ষমতা সবচেয়ে কম। বিটা হল ঋণাত্মক ইলেকট্রন কণার স্রোত, আর গামা হল সম্পূর্ণ ভরহীন নিস্তড়িৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ভেদন ক্ষমতা আলফার তুলনায় 10,000 গুণ বেশি। দারুণ। এবার এই অংশ থেকে ৩টে প্রশ্ন রাখা হচ্ছে। ১. আলফা কণার ভর একটি প্রোটনের ভরের কত গুণ? ২. ভেদন ক্ষমতার ক্রমানুসারে আলফা, বিটা ও গামা রশ্মিকে সাজালে ক্রমটি কেমন হবে? আর ৩. কোন রশ্মি নিস্তড়িৎ এবং ভরহীন? উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করো। এবার একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক জায়গায় আসা যাক। এই যে বিশাল ট্রাকের মতো আলফা বা গাড়ির মতো বিটা কণা জনক পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে, এর ফলে ওই মূল পরমাণুটার ভেতরে ঠিক কি ভাঙচুর হচ্ছে? এখানেই আসে আমাদের তৃতীয় আলোচনা, মানে বিকিরণের ফলে নিউক্লিয়াসের পরিবর্তন। যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হয়, তখন যে নতুন পরমাণু বা দুহিতা পরমাণুটির সৃষ্টি হয়, তার ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। কারণ একটি আলফা কণা আসলে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের সমষ্টি। আলফার ব্যাপারটা পরিষ্কার, কিন্তু বিটা নির্গমনের ক্ষেত্রে একটা বিরাট খটকা লাগছে। একটু খেয়াল করো, নিউক্লিয়াসের ভেতরে তো শুধু প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক আর নিউট্রন নিস্তড়িৎ। তাহলে সেই নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রনের মতো সম্পূর্ণ ঋণাত্মক একটা বিটা কণা বেরিয়ে আসছে কিভাবে? আর বিটা বেরোলে বলা হচ্ছে ভর সংখ্যা একই থাকে, অথচ পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। পরমাণু ক্রমাঙ্ক বাড়ছেই বা কেন? এই প্রশ্নটা ভৌতবিজ্ঞানের অন্যতম সুন্দর একটা রহস্যের দরজা খুলে দেয়। নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন বসে থাকে না ঠিকই, কিন্তু যখন একটা নিউক্লিয়াস চরম অস্থিতিশীল হয়ে পড়ে, তখন তার ভেতরের একটা নিউট্রন ভেঙে যায়। একটা নিউট্রন ভেঙে তৈরি হয় একটা প্রোটন আর একটা ইলেকট্রন। ও আচ্ছা, মানে নিউট্রনটা ভেঙে যাচ্ছে। একদম। সদ্য তৈরি হওয়া ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের ভেতরে থাকতে না পেরে প্রচণ্ড বেগে বিটা কণা হিসেবে বেরিয়ে আসে। কিন্তু সদ্য তৈরি হওয়া প্রোটনটি নিউক্লিয়াসেই থেকে যায়। যেহেতু নিউট্রন ভেঙে প্রোটন তৈরি হলো, তাই মোট ভর সংখ্যার কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, ভর তো একই থাকলো। কিন্তু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা তো 1 বেড়ে গেল। আর আমরা জানি প্রোটন সংখ্যা মানেই হলো পরমাণু ক্রমাঙ্ক। তাই বিটা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। যেমন ধরো কার্বন 14, যার পরমাণু ক্রমাঙ্ক 6, তা থেকে একটা বিটা কণা বেরোলে সেটি নাইট্রোজেন 14তে পরিণত হয়, যার পরমাণু ক্রমাঙ্ক 7। দারুণ একটা ব্যাপার। আর গামা নির্গমনের ক্ষেত্রে কি ঘটে? আলফা বা বিটা বিঘটনের পর নিউক্লিয়াসটা অনেক সময় অতিরিক্ত শক্তি নিয়ে একটা উত্তেজিত অবস্থায় থাকে। তখন সেই উত্তেজিত নিউক্লিয়াসটি ওই অতিরিক্ত শক্তিটুকু গামা রশ্মি হিসাবে নির্গমন করে শান্ত বা গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। গামা রশ্মি নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না। যেমন কোবাল্ট 60 একটা বিটা কণা ছেড়ে উত্তেজিত নিকেল 60 তৈরি করে, যা পরে কেবল গামা রশ্মি বিকিরণ করে স্বাভাবিক নিকেল 60-এ পরিণত হয়।
এই তেজস্ক্রিয়তা মাপার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একক রয়েছে। হ্যাঁ, তেজস্ক্রিয়তার এসআই বা আন্তর্জাতিক একক হল বেকেরেল, সংক্ষেপে বিকিউ। যখন কোনো নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় নমুনায় প্রতি ১ সেকেন্ডে ঠিক একটি পরমাণুর বিঘটন হয়, তখন তার তেজস্ক্রিয়তা ১ বেকেরেল ধরা হয়। এছাড়া ব্যবহারিক একক হিসেবে কুরি এবং রাদারফোর্ড অত্যন্ত প্রচলিত। ১ কুরি সমান 3.7 × 10⁻10 বেকেরেল, আর ১ রাদারফোর্ড সমান 10⁶ বেকেরেল। এই যে আলফা বেরোলে ভর কমে, বিটা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, এটা দিয়ে তো চমৎকার গাণিতিক সমস্যার সমাধান করা যায়। ধরা যাক এটা একটা রহস্যের তদন্ত। শুরুতে একটা মৌল ছিল আর শেষে আরেকটা মৌল পাওয়া গেল। মাঝখান থেকে কটা কণা পালিয়েছে সেটা বের করতে হবে। একদম সেরকমই একটা খুব পরিচিত গাণিতিক সমস্যা এবার সমাধান করা যাক। প্রশ্নটা হলো, ইউরেনিয়াম 235, যার পরমাণু ক্রমাঙ্ক 92, তা থেকে লেড বা সীসা 211, যার পরমাণু ক্রমাঙ্ক 82, তৈরি হওয়ার সময় কয়টি আলফা এবং কয়টি বিটা কণা নির্গত হয়? এই অঙ্কগুলো সমাধানের একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি? প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে আর শেষে কি পাওয়া গেছে। এখানে শুরুতে জনক পরমাণুর ভর সংখ্যা ছিল 235 আর শেষে দুহিতা পরমাণুর ভর সংখ্যা হল 211। তাহলে ভর সংখ্যার হ্রাস কতটা হল? 235 - 211 সমান 24। আমরা একটু আগেই জেনেছি একটা আলফা কণা বেরোলে ভর কমে 4 একক। হ্যাঁ, আর ভর কমানোর ক্ষমতা বিটার তো নেই। ঠিক। ধরি এক্স সংখ্যক আলফা কণা বেরিয়েছে, তাহলে সমীকরণ হবে 4x সমান 24। সুতরাং 24কে 4 দিয়ে ভাগ করলে x সমান হয় 6। অর্থাৎ অত্যন্ত স্পষ্টভাবে বোঝা গেল 6টি আলফা কণা নির্গত হয়েছে। আচ্ছা, এবার পরমাণু ক্রমাঙ্কের হিসাবটা মিলিয়ে দেখা যাক। 6টি আলফা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক কমার কথা 6 গুণ 2 সমান 12। অর্থাৎ শুরুতে থাকা 92 থেকে 12 কমে গিয়ে 80 হওয়ার কথা। কিন্তু আমাদের প্রশ্নে তৈরি হওয়া লেডের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 82। ঠিক। অর্থাৎ হওয়া উচিত ছিল 80, কিন্তু হয়েছে 82। এর মানে হলো পরমাণু ক্রমাঙ্ক 2 বেড়েছে। আর আমরা জানি একটা বিটা কণা বেরোলেই পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে। তাহলে 2 বাড়ার জন্য নিশ্চয়ই 2টি বিটা কণা নির্গত হয়েছে। একদম সঠিক লজিক। এই হিসাবটা গাণিতিক সমীকরণের মাধ্যমেও অত্যন্ত সহজে করা যায়। মোট পরমাণু ক্রমাঙ্ক কমেছে 92 - 82 সমান 10। ধরি y সংখ্যক বিটা কণা বেরিয়েছে। আলফার জন্য পরমাণু ক্রমাঙ্ক কমে 2 আর বিটার জন্য বাড়ে 1। তাহলে সমীকরণটি দাঁড়ায় x গুণ -2 প্লাস y গুণ 1 সমান -10। এখানে x এর মান 6 বসালে পাওয়া যায় 6 গুণ -2 প্লাস y সমান -10, মানে -12 প্লাস y সমান -10। তাহলে y সমান 12 - 10, অর্থাৎ y সমান 2। সুতরাং প্রদত্ত বিক্রিয়াটিতে 6টি আলফা কণা এবং 2টি বিটা কণা নির্গত হয়। বাহ, দারুণ তো! ঠিক এভাবেই ধাপে ধাপে প্রথমে ভর সংখ্যার পরিবর্তন থেকে আলফার সংখ্যা বের করে তারপর পরমাণু ক্রমাঙ্কের সমীকরণ গঠন করে বিটার সংখ্যা নির্ণয় করতে হবে। চলো এই রোমাঞ্চকর তৃতীয় অংশের একটা রিভিশন করে নেওয়া যাক। আমরা দেখলাম আলফা নির্গমনে ভর সংখ্যা 4 কমে, পরমাণু ক্রমাঙ্ক 2 কমে। বিটা নির্গমনে নিউক্লিয়াসের ভেতরের নিউট্রন ভেঙে প্রোটন ও ইলেকট্রন তৈরি হওয়ার কারণে ভর সংখ্যা একই থাকে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। গামা নির্গমনে ভর ও পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এসআই একক হল বেকারেল। আর গাণিতিক সমস্যার ক্ষেত্রে ফোরেন্সিক তদন্তের মতো প্রথমে ভর সংখ্যার হিসাব মেলাতে হয়, তারপর পরমাণু ক্রমাঙ্কের। এবার তৃতীয় অংশের 3টে প্রশ্ন রাখা হচ্ছে। 1. তেজস্ক্রিয়তার এসআই এককের নাম কি? 2. একটি আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক ঠিক কত একক কমে যায়? আর 3. বিটা কণা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক কেন বৃদ্ধি পায়? উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করো। এতক্ষণ তো আমরা কেবল নিউক্লিয়াসের ভাঙচুর আর বিকিরণের কথা শুনলাম। এই যে অদৃশ্য রশ্মিগুলো সব ভেদ করে চলে যায়, এগুলো তো মানবদেহের কোষের জন্য সাংঘাতিক ক্ষতিকর। তাহলে এই বিপজ্জনক জিনিসটা কি আমাদের কোনো কাজে লাগে? বিজ্ঞানের সৌন্দর্যই হল ধ্বংসাত্মক শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে শেখা। আমাদের শেষ আলোচনার বিষয় হল তেজস্ক্রিয়তার ব্যবহার।
চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক আর যুগান্তকারী প্রয়োগ রয়েছে। ক্যান্সার রোগের চিকিৎসায় মানে ক্যান্সারে আক্রান্ত ক্ষতিকর কোষগুলোকে নষ্ট করার কাজে তেজস্ক্রিয় রেডিয়াম এবং কোবাল্ট-60 ব্যবহৃত হয়। আচ্ছা। লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার এবং মস্তিষ্কের টিউমার বা ব্রেন টিউমার রোগীর চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস ৩২ ব্যবহৃত হয়, আর থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় তেজস্ক্রিয় আয়োডিন ১৭১। কিন্তু এখানে একটা বিরাট ভয়ের ব্যাপার থেকে যাচ্ছে। আমরা এতক্ষণ পড়লাম তেজস্ক্রিয় বিকিরণ আমাদের সুস্থ কোষের ক্ষতি করতে পারে, এমনকি ডিএনএর জেনেটিক পরিবর্তন ঘটিয়ে নতুন ক্যান্সারের জন্ম দিতে পারে। অথচ চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার সারাতেই এটা ব্যবহার করা হচ্ছে। এখানে আসল বিষয়টা কি? ভয়টা একদমই অমূলক নয়, তবে এখানে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ম্যাজিক। অনিয়ন্ত্রিত বিকিরণ অবশ্যই প্রাণঘাতী, কিন্তু রেডিওথেরাপি বা ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত নিয়ন্ত্রিত মাত্রায় এবং সম্পূর্ণ সুনির্দিষ্টভাবে তেজস্ক্রিয়তা প্রয়োগ করা হয়। মানে ফোকাস করে। ঠিক, ক্যান্সার কোষগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। তেজস্ক্রিয় রশ্মিকে এমনভাবে ফোকাস করা হয় যাতে সেটি শুধুমাত্র ওই ক্যান্সারে আক্রান্ত ক্ষতিকর দ্রুত বর্ধনশীল কোষগুলোকেই টার্গেট করে নষ্ট করে, আর আশেপাশের সুস্থ কোষের ন্যূনতম ক্ষতি হয়। সঠিক রোগের জন্য সঠিক তেজস্ক্রিয় আইসোটোপ বেছে নেওয়াই হল আসল কৌশল। দারুণ ব্যাপার তো। চিকিৎসার পাশাপাশি পৃথিবীর বয়স নির্ণয়েও এর দারুণ ব্যবহার আছে। পৃথিবীর যে কোনো প্রাচীন শিলা বা স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সীসার আইসোটোপ মানে সীসা ২০৬ পাওয়া যায়। পরীক্ষার দ্বারা ওই আকরিকের মধ্যে থাকা ইউরেনিয়াম ২৩৮ এবং সীসা ২০৬-এর বর্তমান অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স প্রায় নিখুঁতভাবে মাপা সম্ভব। আচ্ছা, কার্বন ডেটিং ব্যাপারটা কি? হ্যাঁ, রেডিও কার্বন ডেটিং হল আরেকটা চমৎকার পদ্ধতি। কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম কিংবা প্রাচীন পুরাতাত্ত্বিক বস্তুর মধ্যে থাকা তেজস্ক্রিয় কার্বন ১৪ এবং স্থিতিশীল কার্বন ১২-এর অনুপাত নির্ণয় করে সেই প্রাচীন বস্তুটি ঠিক কত হাজার বছরের পুরনো তা বৈজ্ঞানিকভাবে নির্ণয় করা যায়। তাহলে এই শেষ অংশের রিভিশনটা সেরে ফেলা যাক। মানব কল্যাণে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার নিয়ন্ত্রিত ব্যবহার এক আশীর্বাদ। ক্যান্সার সারাতে কোবাল্ট-60, ব্রেন টিউমার ও লিউকেমিয়ায় ফসফরাস ৩২ এবং থাইরয়েডে আয়োডিন ১৩১ ব্যবহৃত হয়। এছাড়া ইউরেনিয়াম ও সীসার অনুপাত থেকে পৃথিবীর বয়স এবং কার্বন ১৪ ও কার্বন ১২-এর অনুপাত থেকে জীবাশ্মের বয়স বা রেডিও কার্বন ডেটিং করা হয়। একদম। এবার শেষ অংশে ৩টি প্রশ্ন। ১. লিউকেমিয়া চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? ২. ইউরেনিয়াম আকরিক থেকে কোন দুটি মৌলের অনুপাত দেখে পৃথিবীর বয়স মাপা হয়? আর ৩. রেডিওকার্বন ডেটিং পদ্ধতিটি ঠিক কী কাজে লাগে? উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করো। এবার সময় হয়েছে আজকের পুরো অধ্যায়টাকে এক সুতোয় গাঁথার। পুরো বিষয়টাকে একটা গল্পের মতো চোখের সামনে ভাসিয়ে নেওয়া যাক। শুরু হয়েছিল ১৮৯৬ সালে, যখন অঁরি বেকেরেল অন্ধকার ড্রয়ারের মধ্যে এক্স রশ্মি নিয়ে কাজ করতে গিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করে ফেললেন তেজস্ক্রিয়তা। হ্যাঁ, আর তারপর আমরা জানলাম যে সমস্ত ভারী মৌলের নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাত ১.৫-এর বেশি, তারা অস্থিতিশীল হয়ে পড়ে। এই ভারসাম্যহীন নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে অদৃশ্য বিকিরণ ঘটায়, যা বাইরের কোনো তাপ, চাপ বা রাসায়নিক বিক্রিয়া দ্বারা কখনো থামানো যায় না। এরপর রাদারফোর্ড ও কুরি সেই ঐতিহাসিক পরীক্ষায় আমরা দেখলাম ওই অদৃশ্য বিকিরণ আসলে মূলত ৩টে রশ্মির সমাহার: আলফা, বিটা আর গামা। আলফা হলো ভারী ট্রাকের মতো, ধাক্কা খায় বেশি অর্থাৎ আয়নন ক্ষমতা প্রবল, কিন্তু এগোতে পারে কম অর্থাৎ ভেদন ক্ষমতা সামান্য। আর গামা হলো রেসিং স্পোর্টস বাইকের মতো, ভর নেই তাই প্রবল বেগে কাগজ বা পাতলা ধাতব পাত ভেদ করে চলে যায়। এরপর আমরা দেখলাম বিকিরণের গাণিতিক ফল। জনক পরমাণু থেকে আলফা বেরোলে ভর ৪ কমে, পরমাণু ক্রমাঙ্ক ২ কমে। আর নিউক্লিয়াসের ভেতরের একটি নিউট্রন ভেঙে তৈরি হওয়া ইলেকট্রন যখন প্রচণ্ড বেগে বিটা কণা হিসেবে বেরিয়ে আসে, তখন ভর অপরিবর্তিত থাকলেও ভেতরে একটি নতুন প্রোটন তৈরি হওয়ায় পরমাণু ক্রমাঙ্ক ১ বেড়ে যায়। একদম ঠিক। আর এই লজিকের উপর ভিত্তি করেই
আমরা ইউরেনিয়াম থেকে লেড তৈরি হওয়ার রহস্য উন্মোচন করলাম, আর আলফা ও বিটা কণার সংখ্যা বের করা শিখলাম। সবশেষে দেখলাম তেজস্ক্রিয়তার এসআই একক ব্যাকেরেল আর মানব কল্যাণে এর চমকপ্রদ ব্যবহার। হ্যাঁ, কিভাবে কোবাল্ট 60, ফসফরাস 32-এর মতো আইসোটোপ নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহৃত হয়ে ক্যান্সার চিকিৎসায় মানুষের প্রাণ বাঁচাচ্ছে। আবার অন্যদিকে ইউরেনিয়াম সিসা পদ্ধতি বা রেডিও কার্বন ডেটিং আমাদের অতীতকে চিনতে, পৃথিবীর বয়স ও জীবাশ্মের বয়স নির্ণয় করতে দারুণভাবে সাহায্য করছে। পুরোটাই একটা সুন্দর আর যৌক্তিক শৃঙ্খলা। ঠিক বলেছ। আজকের এই বিস্তারিত আলোচনা ও মেন্টাল রিপ্লের পর রইল ফাইনাল 3টি প্রশ্ন। 1. তেজস্ক্রিয় গামা রশ্মি কি কাগজের বা ধাতব পাত ভেদ করতে পারে? 2. 120 সমান ঠিক কত ব্যাকেরেল? 3. কার্বন 12 এবং কার্বন 14 এর মধ্যে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করো। আজকের এই দীর্ঘ আর রোমাঞ্চকর আলোচনা থেকে একটা বিষয় খুব গভীরভাবে ভেবে দেখা যেতে পারে। আমরা দেখলাম কার্বন 12 স্থিতিশীল, কিন্তু কার্বন 14 তেজস্ক্রিয়। আবার আলফা বা বিটা নির্গমনে জনক পরমাণু ভেঙে সম্পূর্ণ নতুন মৌলের দুহিতা পরমাণু তৈরি হয়। তাহলে কোনো অস্থির তেজস্ক্রিয় মৌল থেকে কি ক্রমাগত ভাঙতে ভাঙতে এবং রশ্মি বিকিরণ করতে করতে কখনো এমন কোনো নতুন আইসোটোপ বা পরমাণু তৈরি হতে পারে যা সম্পূর্ণ স্থিতির, দারুণ প্রশ্ন। যার নিউট্রন ও প্রোটনের অনুপাত নিরাপদ মাত্রায় চলে আসবে এবং যার থেকে আর কখনোই কোনো তেজস্ক্রিয় বিকিরণ হবে না? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।